হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যে গল্পটা পড়তেছেন এটা অনেক সুন্দর একটি গল্প। তো নিয়মিতই গল্পটা আপনাদের দেওয়া হবে। তো আপনাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি না তেমন একটা। তো গল্পটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। আর গল্পটা পড়েন, আশা করি গল্পটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনার বিষয় আরিফ আজিদের প্যারাডক্সিক্যাল সাজিদ আল কোরআন কি মানব রচিত, তার বাকি অংশটুকু। চিন্তা করুন যে ইরাম শব্দের সঠিক ব্যাখ্যা এর পূর্বে তাফসির কারকগণ করতে পারেনি। কেউ এটাকে বিরায় নাম, কেউ এটাকে আদ জাতির শারীরিক বৈশিষ্ট্যের নাম বলে ব্যাখ্যা করেছে। 1973 সালের আগে যে ইরাম শহরের সন্ধান পৃথিবীর তাবৎ ইতিহাসে ছিল না। কোনো ভূগোলবিদ, ইতিহাসবিদই এই শহর সম্পর্কে কিছুই জানতো না। প্রায় 4300 বছর আগের আদ জাতি সেই শহরের নাম কিভাবে কোরআন উল্লেখ করলো, যেটা আমরা জেনেছি 1973 সালে, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আরবের মরুভূমিতে বসে 1400 বছর আগে জানলো। হাউ ইজ পসিবল? তিনি তো অশিক্ষিত ছিলেন, কোনোদিন ইতিহাস বা ভূগোল পড়েননি। কিভাবে জানলেন খালু? আমি খেয়াল করলাম লোকটার চেহারা থেকে মোগলাই ভাবটা সরে যেতে শুরু করেছে। পুত্রতুল্য ছেলের কাছ থেকে তিনি এতটা শক খাবেন হয়তো আশা করেননি। সাজিদ আবার বলতে লাগলো, খালু, আর রহমান নামে কোরআনে একটি সূরা আছে। এই সূরায় 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে জিন ও মানুষ জাতি, তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো, যদিও তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া। মজার ব্যাপার হলো এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে। চিন্তা করুন, আজ থেকে 1400 বছর আগের আরবের লোক, যাদের কাছে যানবাহন বলতে কিছু কেবল ছিল উট আর গাধা, ঠিক সেই সময় বসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশ ভ্রমণ নিয়ে কথা বলছেন। ভাবা যায়? সে যা হোক, আয়াতটিতে বলা হলো, যদি পারো আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো। এটি একটি কন্ডিশনাল বাক্য। এই বাক্যে শর্ত দেওয়ার জন্য ইফ বা যদি ব্যবহার করা হয়েছে। খালু, আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটো শব্দ আছে, একটি হলো লাউ, অন্যটি হলো ইন। দুটোর অর্থই যদি, কিন্তু এই দুটোর মধ্যে একটি পার্থক্য আছে। আরবিতে শর্তবাচক বাক্যে লাউ তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবে পূরণ করা সম্ভব হবে না। কিন্তু শর্তবাচক বাক্যে যদি শব্দের জন্য যখন ইন ব্যবহার করা হয় তখন সেই শর্ত পূরণ হতেও পারে। আশ্চর্যজনক ব্যাপার, কোরআনে সূরা রহমানের 33 নম্বর আয়াতটিতে লাউ ব্যবহার না করে ইন ব্যবহার করা হয়েছে। মানে কোনো একদিন জিন ও মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবে। আজকে কি মানুষ মহাকাশ জয় করেনি? মানুষ চাঁদে যায়নি, মঙ্গলে যাচ্ছে না। দেখুন, 1400 বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি ষাঁড় তার 2 শিংয়ের মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখন কোরআন ঘোষণা করেছে মহাকাশ ভ্রমণের কথা। সাথে বলেও দিচ্ছে একদিন তা আমরা পারব। আরবের নিরক্ষর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই কথা বলতে পারেন? এম আলী ওরফে মোহাম্মদ মহব্বত আলী নামের এই ভদ্রলোকের চেহারা থেকে আমি নাস্তিক
আমি একেবারে নির্ভুল টাইপ ভাবটা একেবারে উধাও হয়ে গেল। এখন তাকে যুদ্ধাহত এক ক্লান্ত সৈনিকের মতো দেখাচ্ছে। সাজিদ বলল, খালু, খুব অল্প পরিমাণ বললাম। এরকম আরও শখানেক যুক্তি দিতে পারবো যা দিয়ে প্রমাণ করে দেওয়া যায় কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা কোনো কিতাব নয়। এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি ঐশী গ্রন্থ। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রভাব বিস্তারের জন্য এই কিতাব লিখেছেন, আপনাকে বলতে হয় এই কিতাবের জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা। এই কিতাবের বাণী প্রচার করতে গিয়েই তিনি স্বদেশ হারা হয়েছিলেন। তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করছেন তা থেকে বিরত হলে তাকে মক্কার রাজত্ব দেওয়া হবে। তিনি তা গ্রহণ করেননি। খালু নিজের ভালো তো পাগলও বোঝে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না কেন? এসবে কি প্রমাণ করে না কুরআনের ঐশী সত্যতা? লোকটি কোনো কথাই বলছে না। সিগারেটের প্যাকেট আর কোনো সিগারেট নেই। আমরা উঠে দাঁড়ালাম, বের হতে যাব। অমনি সাজিদ ঘাড় ফিরে লোকটাকে বলল, খালু, একটি ছোট প্রশ্ন ছিল। বলো। আপনার বাগানে লাল রঙের কোনো ফুল গাছ নেই কেন? লোকটি বলল, আমি রেড কালার ব্লাইন্ড, লাল রং দেখি না। সাজিদ আমার দিকে ফিরল, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বাবা আরিফ, ইউ আর কারেক্ট। রিলেটিভিটির গল্প, বুধবার। মফিজুর রহমান স্যার পুরো 1 ঘন্টা ধরে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বোঝালেন ক্লাসে। যদিও ফিজিক্স সাজিদের সাবজেক্ট নয়, তবে মাঝে মাঝে স্যার এসব নিয়ে কথা বলেন। আজ যেমন বলেছেন থিওরি অফ রিলেটিভিটি নিয়ে। এই থিওরি কি তখন আবিষ্কৃত হয়, কিভাবে কাজ করে, এসব একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বোঝানোর পরে তিনি পুরো ক্লাস পানি পান করলেন। পানি পান শেষ করলেন। এখন আমি পরীক্ষা করব কে কীরকম বুঝেছ। এখানে একজন একজন করে সব বুঝিয়ে যাও। বুধবারে মফিজুর স্যারের ক্লাসে এই একটা জ্বালা। টানা 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আরও টানা 1 ঘন্টা নেবেন সেটার প্রেজেন্টেশন। অনুপস্থিত থাকারও সুযোগ নেই। ডিপার্টমেন্টে একজনই আছেন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনও বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রেখে ক্লাস মিস করার শাস্তি দেন। কি বিদঘুটে ব্যাপার! মফিজ স্যার একটানা 1 ঘন্টা লেকচার থেকে যে যতটুকু গলদগন করতে পেরেছে সেটা একে একে সবাই আবার উগরে দিয়ে আসতে লাগলো। কেউ 5 মিনিট, কেউ 7 মিনিট, কেউ বা 8 মিনিট করে লেকচারের পুনরাবৃত্তি করতে লাগলো। সবাই থিওরি অফ রিলেটিভিটির বিভিন্ন দিক দিয়ে বলতে লাগলো। সবার শেষে এলো সাজিদের পালা। অনিচ্ছা সত্ত্বেও সাজিদকে 4-5 মিনিটের একটি লেকচার ঝেড়ে আসতে হবে এখন। সাজিদ উঠে এলো। মফিজ স্যার ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে মুচকি হেসে বললেন, সমাপ্তি পর্বে এবার মহামতি আইনস্টাইনের কাছ থেকে আমরা সবচেয়ে চমকপ্রদ কিছু শুনব। ইউ মে স্টার্ট স্যার, মিস্টার আইনস্টাইন। মফিজ স্যারের বিদ্রুপাত্মক বাক্য ব্যয় অন্যদের জন্য সবসময় হাসির খোরাক। ক্লাসে সবাই হো হো করে হেসে উঠল। ব্যাপারটা নতুন কিছু নয়, তাই সাজিদ এখন আর এসব গায়ে মাখে না। সাজিদ হাসি হাসি মুখ করে শুরু করে বলল, বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি একদম পানির মতো সোজা। এটা এতই সোজা যে ক্লাস 8-এর একটা বাচ্চাও এটাকে খুব সহজে বুঝে নিতে পারে। এতটুকু শুনে সবাই সাজিদের দিকে বড় বড় চোখে হাঁ করে তাকালো।
মফিজ স্যার চেয়ারে হেলান দেওয়া অবস্থানে ছিলেন। সাজিদের কথা শুনে উনি একটু নড়ে চড়ে বসলেন। ওনার মোটা কালো ফ্রেমের চশমাটিকে ঠিকঠাক করে নিয়ে বললেন, কাম টু দ্য পয়েন্ট। সাজিদ বলল, স্যার আমি তো পয়েন্টেই আছি। আমি কি বলবো নাকি বসে বলবো? নো নো, ক্যারি অন, মফিজ স্যারের প্রতি উত্তর। সাজিদ আবার শুরু করলো, এই সোজা থিওরিটিকে একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার এবং এর আবিষ্কারক মহামতি আইনস্টাইনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী মনে করা হয়। এতক্ষণ আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মফিজুর রহমান স্যার আমাদের খুব সুন্দর করে বোঝালেন জিনিসটা। এরপর আমার বন্ধুরাও এই থিওরির নানান দিক খুব সুন্দর করে বর্ণনা করে গেল। যেহেতু আমাকেও কিছু বলতে হবে, তাই আমি এই থিওরির সবচেয়ে মজার দিক টাইম ডিলেশন নিয়েই বলবো। এই থিওরিটি সময় নিয়ে আমাদের যেভাবে ভাবতে পেরেছে, বিজ্ঞানের অন্য কোনো আবিষ্কার তা পারেনি। সময় নিয়ে আগেকার মানুষের ধারণা ছিল অন্যরকম। তারা ভাবত সময় সবখানে সমান, অর্থাৎ আমাদের কাছে যেটা ঘন্টা, অন্য কোনো গ্রহের কাছে, অন্য কোনো প্রাণীর কাছেও 1 ঘন্টা। আমার কাছে যেটা একদিন, সেটা অন্য সবার কাছেও একদিন। অর্থাৎ মাত্রাভেদে সময়ের কোনোই পরিবর্তন হয় না। 1900 সাল পর্যন্ত সময় নিয়ে পৃথিবীর মানুষের ধারণা ছিল এরকম। 1900 সালের কিছু আগে বিখ্যাত বিজ্ঞান লেখক H.G. ওয়েলস সময় নিয়ে কিছু ব্যতিক্রম লেখালেখি করেন। তিনি তার কিছু সায়েন্স ফিকশনে দেখান যে তার সৃষ্ট কিছু চরিত্র বর্তমানকে পাশ কাটিয়ে ভবিষ্যতের সময়ে চলে যাচ্ছে, অতীত চলে যাচ্ছে। H.G. ওয়েলস তার এই কথাগুলোকে সায়েন্স ফিকশনে ঠাঁই দিলেও তখনও মানুষের মনে প্রশ্ন ছিল, সত্যিই কি মানুষ কোনোদিন ভবিষ্যতে যেতে পারবে, অতীতে যেতে পারবে? আইনস্টাইনের আগ পর্যন্ত এটা সায়েন্স ফিকশনে থাকলেও আইনস্টাইন এসে প্রমাণ করে দেখালেন যে হ্যাঁ, মানুষ চাইলেই ভবিষ্যৎ ভ্রমণ করতে পারে। কিন্তু কিভাবে? মজাটা এখানে। আগেকার দিনে মানুষ ভাবত সময় সর্বস্থানে, সর্বাবস্থায়, সব মাত্রায় একই রকম। ওই যে একটু আগে বললাম, আমার কাছে যেটা একদিন, পৃথিবীর অন্য কোথাও বা অন্য কোনো গ্রহে অন্য কারো কাছেও সেটা একদিন। কিন্তু আইনস্টাইন এসে বললেন, না, সময় ঠিক একরকম নয়, মাত্রাভেদে সময় পাল্টে যায়। কিন্তু কিভাবে? আইনস্টাইন বলেছেন, কম গতিশীল কোনো বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে, আর যে বস্তু অধিক গতিতে চলে তার সময়ও তুলনামূলক কম গতিসম্পন্ন বস্তুর চেয়ে কম দ্রুত চলে। আর এটাকে বলা হয় টাইম ডিলেশন। অর্থাৎ যে বস্তুর গতি কম তার সময় চলবে দ্রুত, আর যে বস্তুর গতি বেশি তার সময় চলবে আস্তে। ব্যাপারটি কেমন জগাখিচুড়ি মনে হচ্ছে, তাই না? কিন্তু আইনস্টাইন এটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখিয়েছেন। ব্যাপারটিকে বোঝানোর জন্য 1980 সালে বৈজ্ঞানিক লেখক কার্ল সেগান তার বিখ্যাত কসমস সিরিজে পুরো একটি পর্ব করেছেন। কার্ল সেগান তার এই সিরিজে এই পর্বের নাম রেখেছেন টুইন প্যারাডক্স বা যমজ বিভ্রান্তি। শুধু কার্ল সেগান নয়, টাইম ডিলেশনের উপর ভিত্তি করে হলিউডে ব্লকবাস্টার মুভি তৈরি হয়েছে 2014 সালে। ধরা যাক আমি আর আমার যমজ এক ভাই, আমাদের দুজনের বয়স এখন 18 করে। হঠাৎ করে আমার মাথায় ভূত চাপলো যে আমি স্পেসশিপে করে মহাবিশ্বে ভ্রমণে বের হব।
পৃথিবী থেকে 5000 আলোকবর্ষের মধ্যে যা কিছু আছে তা আমি দেখে আসব, কিন্তু সেটা মাত্র 3 বছরের মধ্যে। অর্থাৎ স্পেসশিপ নিয়ে আমি মহাবিশ্ব ভ্রমণে বের হলে 3 বছরের মধ্যে 5000 আলোকবর্ষ ভ্রমণ করে আসব। এখন দেখা যাচ্ছে 3 বছরের মধ্যে আমি যদি 300 আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসি, আমার স্পেসশিপটাকে তো আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল কাছাকাছি গতিতে ছুটতে হবে।